আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আইটিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহজিয়া শাওন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। গাইবান্ধা, সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ অনলাইন অফলাইনে গণসংযোগ। কাল সারা দেশে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। খুলনায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউক্রেনের রাজধানী কিয়েভের হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা। চিকিৎসক সহ 41 জন নিহত, আহত 140। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেটে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে পরীক্ষা নিয়ে এবছরের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সিলেট বিভাগে। এর আগে তৃতীয় দফায় বন্যার কারণে সারা দেশের সঙ্গে 30 জুন পরীক্ষা শুরুর পরিবর্তে বিভাগটিতে 9 জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক না হয় পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা, অভিভাবকরা। সোমবার পর্যন্ত সিলেটের বেশ কয়েকটি কেন্দ্রে বন্যার পানি দেখা গেছে। এর মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ও বালাগঞ্জ ডি.এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও পানি রয়েছে। দর্শক, সিলেট থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, এইচএসসি পরীক্ষার আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ শাওন আপনাকে। আপনি জানেন যে আজ থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগের এইচএসসি সমমানের পরীক্ষা। আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে। আমি যদি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনের অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা গত 30 জুন শুরু হলেও বন্যার কারণে কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা গতকাল 8 জুলাই পর্যন্ত স্থগিত ছিল এবং আজ মঙ্গলবার সিলেট বিভাগের 4 জেলায় পরীক্ষা শুরু হয়েছে। আজ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়ে সকাল 10 ঘটিকায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা এবং সিলেট বিভাগের 4 জেলার 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,975 জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশে যাতে বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা বিবেচনায় কিন্তু কেন্দ্রের 200 গজ ভিতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এছাড়া সিলেট নগর ও শহরের 28টি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সমাবেশ ও মিছিল সহ সবকিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সিলেট বিভাগের 4 জেলায় 87টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে সিলেট জেলায় 33টি, সুনামগঞ্জে 22টি, মৌলভীবাজারে 14টি এবং হবিগঞ্জে 18টি কেন্দ্র রয়েছে। আগের রুটিন অনুযায়ী কিন্তু অন্য বিষয়ে পরীক্ষা হওয়ার পর 13ই আগস্ট থেকে স্থগিত হওয়া 4টি বিষয়ে পরীক্ষা হবে এবং গত সপ্তাহে পরীক্ষার নতুন রুটিনও কিন্তু প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু তৃতীয় দফা বন্যা চলছে। এ বন্যায় এখনও কিন্তু প্রায় 5 লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেক কেন্দ্রে পানি থাকায় কেন্দ্র স্থানান্তরও করা হয়েছে। এই অবস্থায় পরীক্ষায় ছাত্রছাত্রীদের অনুপস্থিতির সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন। কারণ অনেকেই পরীক্ষার্থী কিন্তু বাড়িতে নেই, আছেন আশ্রয় কেন্দ্রে। আবার অনেকেই বাড়িতে থাকলেও 3 দফা বন্যায় তাদের বাড়িঘর বিধ্বস্ত, বানের জলে ভেসে গেছে বইপত্র। এই অবস্থায় অনেকেই ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি। কিন্তু তারপরেও কিন্তু পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে এবং যারা অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম। অনেকেই কিন্তু এ নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন। যারা অভিভাবক রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি, কিন্তু তারপরেও আজকে থেকে তাদেরকে পরীক্ষায় বসতে হয়েছে। অনেকের গড়ে পানি রয়েছে, অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক কেন্দ্রেও কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। আমরা যে কেন্দ্রে অবস্থান করছি এই কেন্দ্রের প্রবেশদ্বারেও কিন্তু পানি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বস্তা
দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে, রাস্তা করে দিলেও কেন্দ্রের ভিতরে কিন্তু পানি রয়েছে। আসলে যে বিষয়টি বলা যায়, অনেকেই কিন্তু দাবি করছেন এই পরীক্ষাটি যদি বন্যা পুরোপুরি শেষ হওয়ার পরে হলে কিন্তু ভালো হতো বলে মনে করছেন। আসলে এই ছিল সিলেট থেকে এইচএসসি পরীক্ষা সার্বিক পরিস্থিতি এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। শাওন। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজীপুরের মেঘাই পয়েন্টে পানি ধীর গতিতে কমছে, ফলে জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৫ উপজেলার ৩৪টি উপজেলার ৯০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৬৫০০ হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। সকালে সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ১০ সেন্টিমিটার কমে বিপদসীমায় ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। প্রতিনিধি শফিকুল ইসলাম অবুজ ও লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিম। গাইবান্ধার সুন্দরগঞ্জে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীতে পানি বাড়ার কারণে পানিবন্দী হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার পরিবার। প্রত্যন্ত এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি সহ স্কুল ও হাট বাজার। এই পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আমরা আশ্রয়ের পাইনি, বুঝছেন, এই যে স্কুলের ঘরে আসি আশ্রয় নিয়েছি। আমরা আসি দেখতে তো হবে এখানে লোকেরা কিভাবে চলতেছে, কিভাবে থাকতেছে, কোথায় যাইতেছে, এটাদের আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। 7 দিন হয় পানি চৌকির মধ্যে আসছিল, ফির সেই চৌকিও তলে গেল। এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় স্থানান্তরিত হবে, আমরা সেখানে স্থানান্তরিত করেছি। বিদ্যালয়ের সমস্ত মালামাল আমরা সেখানে পৌঁছে গেছি। আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এই নদী ভাঙা এবং নদী কবলের মানুষের জন্য খাবার এবং চাউলের ব্যবস্থা করে। সরকারিভাবে যেসব বরাদ্দ পাওয়া যাবে সেগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুতই বিতরণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা এই মুহূর্তে আমাদের এই বন্যা কার্যক্রম প্রস্তুতি হিসাবে আমরা উপজেলাতে কন্ট্রোল রুম স্থাপন করেছি। মানে কন্ট্রোল রুমে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ফসলের ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানবাসীরা। প্রতিটা বাড়িতে এলাকায় প্রায় 7 নম্বর ওয়ার্ড প্রায় এইরকম বন্যায় চলে আছে। পানিতে পরিস্থিতি খুব ভয়াবহ। প্রতিটা বাড়িতে পানি, ঘরে এবং দুয়ারে সব জায়গায় উঠছে। ঘরের মধ্যে পানি হয়েছে, আমার খাবার নাই, এগুলি সমস্যা। বন্যা মোকাবেলায় বন্যার্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। এই অঞ্চলের মানুষ একটু নদী ভাঙ্গন কবলে পড়ে, আমরা সেই বিষয়টি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এস.এম. হামিম, মাই টিভি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী বুধবার সারা দেশে সর্বাত্মক বকেট কর্মসূচি পালন করা হবে। এছাড়া আজ ক্লাস পরীক্ষা বর্জন সহ অনলাইন অফলাইন গণসংযোগ চলমান থাকবে। গত রাত 8:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান কর্মসূচি শেষে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সর্বাত্মক বাংলা ব্লকেট শুরু হলে বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে বলে ঘোষণা করা হয়। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 7 জন। আহতদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গত রাত 2:50 দিকে থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার ভ্যানের চালক ও এক নারীর মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামিমা নামের আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয়। খুলনায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে 9:30টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর 27 নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাত 9টার দিকে খুলনার নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় মুন্নার গ্যারেজে এসে বসে কয়েকজন দুর্বৃত্ত আল আমিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ীর পদ্মা নদীর পাড়ে বসেছে 1 ঘন্টার পদ্মা নদীর মাছের বিশাল বাজার। পদ্মায় রাতভর ধরা মাছ সকালে বিক্রি হয় বাজারটিতে। প্রতিদিন ভোর থেকে শুরু হয় বেচা বিক্রি। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মাছের হাটে রাতের পদ্মা নদী থেকে তাজা মাছ কিনতে হাটে আসেন বিভিন্ন জেলা থেকে আগত ক্রেতারা। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। প্রায় 30 বছর ধরে মাছ বেচা কেনার জন্য প্রসিদ্ধ রাজবাড়ীর দৌলদিয়া ঘাটের পদ্মা নদীর মাছের বাজার। সূর্য ওঠার আগে থেকেই ক্রেতা বিক্রেতা আসতে শুরু করেন দৌলদিয়ার 1 ঘন্টার মাছের হাটে। শুরু হয় বিক্রেতাদের হাঁক ডাক। পদ্মা নদীতে রাতভর মাছ ধরে বিভিন্ন আড়তে সেগুলো বিক্রি করেন জেলেরা। পদ্মার বিভিন্ন প্রজাতির ইলিশ, বোয়াল, বড় আইর, বাঘা আইর, চিতল, কাতল, পাঙ্গাসহ বিভিন্ন জাতের মাছ আসে এই বাজারে। এই আড়তটা দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে আড়তটা থেকে আমরা মাছ কেনা বেচা করতেছি। সকালে অরিজিনাল পদ্মা নদীর মাছ নদীর পার থেকে সব মাছ ধরে নিয়ে এখানে বিক্রি করে, নিলামে বিক্রি হয়। যে বেশি বলবে সে নিতে পারে। যে কেউ স্বাচ্ছন্দ্যে এই মাছ কিনে নিতে পারেন এই হাট থেকে। তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। যে কোনো লোক এসে এই বাজার থেকে মাছ কিনে নিতে পারবেন ন্যায্য দামে, কারো কোনো বাধা থাকবে না। আড়তদাররা জানায়, রাজবাড়ী ছাড়া পার্শ্ববর্তী ফরিদপুর, মানিকগঞ্জ, মাগুরা সহ দেশের বিভিন্ন জেলা প্রান্ত থেকে পাইকাররা আসেন এই হাটে। প্রতিদিন 25 থেকে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়। দূরের হোক আর কাছের হোক, ওই 5:30 এখানে আসতে হবে, 7টার ভিতরে ক্লিয়ার। যেখানকার কোথায় এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ পাওয়া যায়, ভেড়ে মাছ পাওয়া যায়, মাছ বিক্রি করতে গিয়ে যদি কোনো ধরনের প্রতিবন্ধকতায় পড়ে জেলেরা, তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এই কর্মকর্তা। আমরা ধরে নিতে পারি যে এখানে সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর তারপরেও যদি আমরা মনে করি যে না আসলে এখানে কোনো ধরনের আমাদের কাছে ক্লু আসে যে না এখানে জেলেদের এই মাছ বিক্রি করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাহলে আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় অবশ্যই আমরা এমন উদ্যোগ গ্রহণ করবো যাতে করে কেউ কখনো কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। নওগাঁর নিয়ামতপুরে ভটবাদী উল্টে 2 গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল নিয়ামতপুর টিএলবি সড়কের শালাংসি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত গরু ব্যবসায়ী 3 হুইলারের গরু কিনতে উপজেলার ছাত্রা গরুর হাটে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক শিশু এবং মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আন্দ্রা এবং বিকেল পৌরসভার কামারবাদ এলাকায় এসব ঘটনা ঘটে। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, শাহা আলী বাড়ির পাশে জিনাই নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে বন্যার পানির স্রোতে নিখোঁজ হন। পরে মরদেহ ভেসে ওঠে। দিনাজপুরের ফুলবাড়িতে রাস্তার পাশে ড্রেন থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পৌর শহরের সুজাপুর এলাকায় রাস্তার পাশে ড্রেনে মরদেহে দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ড্রেন থেকে মরদেহ উদ্ধার করে। থানা ওসি মোস্তাফিজুর রহমান জানায়, অজ্ঞাত মরদেহ যুবকের পরিচয় পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে সালফায় খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের 8 জন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। সংক্রান্ত ব্যক্তির পূর্বশত্রুতা তার ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের। এ ব্যাপারে সালথা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় তুষার নামের একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিয়ে চরমুন্ডিগিয়া এলাকার হাতের কবজি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুষারের দেওয়া তথ্য অনুযায়ী চরমুন্ডিগুড়িয়া ডিগ্রি কলেজের পাশে হাকিম মাস্টারের পুকুরের মধ্যে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু 2 ঘণ্টাব্যাপী পুকুরে তল্লাশি করেও হাতের কবজি উদ্ধার করতে পারেনি পুলিশ। শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিথবাড়ী উপজেলার সীমান্ত ঘেঁষা পৌরগাঁও ইউনিয়নের ধোপাকুড়া বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে 133 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গোপনের সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক সাইফুল মারিকের নেতৃত্বে ফোর্স সহ নালিতাবাড়ী উপজেলার ধোপাকুড়া বাজার সড়কে মাদক বিরোধী অভিযান চালন করা হয়। এ সময় 133 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ সহ একজনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে প্রায় 30টি অবৈধ রিং জাল, 2000 মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে আনন্দবাজার ঘাট থেকে মজলিশপুর ইউনিয়ন পর্যন্ত অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোনাবর হোসেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে মাহফুজ আলম বিপ্লু হত্যা মামলায় অন্যতম আসামি আমিনুল ইসলাম ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরের চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ শালদার মণ্ডলপাড়া গ্রামে ছোট যমুনা নদীতে নিখোঁজের 21 ঘণ্টা অতিবাহিত হলেও সন্ধান মেলেনি শিশু জিফলের। গতকাল বাড়ির পাশে নদী সংলগ্ন আম বাগান থেকে সাঁতরে ফেরার পথে ডুবে যায় ওই শিশু। স্রোত বেশি থাকায় এই ঘটনায় স্থানীয়দের পাশাপাশি প্রায় 3 ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবাগত উপজেলা পরিষদের নির্বাচিত সদস্যদের নিয়ে নোয়াখালীতে প্রথম সভা হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আখি নূরজাহান নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাবির লাইব্রেরি থেকে শুরু হয়ে একটি মিছিল ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে সাধারণ জনগণ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনের সর্বজনীন পেনশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্যবিবাহ বন্ধকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সভায় সভাপতিত্ব। একসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, পৌর মেয়র এডি শিব শঙ্কর দাস।
গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তর কুমার দাস। এ সময় জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর ইকরাম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ওমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কটিয়াপাড়ায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ ও কোটালীপাড়া উপজেলার প্রতিনিধি কাজী পলাশের উদ্যোগে সোমবার ক্যাফ ৭১ রেস্টুরেন্টের এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসব উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তৈবারুর রহমান সর্দার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দারিয়া, বীর মুক্তিযোদ্ধা মোদাসের ঠাকুর, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ কোটালীপাড়া উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাজাদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শাজাদপুর প্রতিনিধি জাকিরা মাহমুদের আয়োজনে পৌর সদর পারকোলা মুন্সি এমারত আলী কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজন করা হয়। এ সময় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর পরিবার সহ মাইটিভিতে কর্তব্যরত সকল কলাকৌশলীদের জন্য দোয়া করা হয়। রংপুরের পীরগাছায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন মোহাম্মদ মোবাশ্বের রহমান। সোমবার পীরগাছা উপজেলার সাওলা ইউনিয়নের বোল্ডারের পাড়ার চর দক্ষিণ গাবুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাওলা ইউনিয়ন পরিষদে পানিবন্দী মানুষের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সুনামগঞ্জের বন্যার্থদের পাশে এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ সিলেট বিভাগের আহ্বায়ক কমিটি সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের তাজপুর গ্রামের ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিল। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আতাউর রহমান, সদ্যয় সচিব মনসুর চৌধুরী টিপু। সুনামগঞ্জ থেকে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কিয়া, আমজা হোসেন লিমন, নেপাল চন্দ্র দাস সহ অনেকে। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবিকতায় মানুষের পাশে দাঁড়ানোর পক্ষ থেকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নে আজকে মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সিলেট জেলার বিয়ানীবাজারের চারখাই এলাকায় বানভাসী মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপি আয়োজিত এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে যে কোনো দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়ে থাকে, এটা সেই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজিপি ও র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুন রশিদ। গতকাল সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈতাপুরের দরবস্তের গর্জনায় র্যাবের উদ্যোগে বন্যার্তদের মেডিকেল সহায়তা প্রদান এবং ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
নওগাঁর পোরশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার বিকেল 5টায় পোরশা উপজেলার নিথপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিব শিরোনামগুলো। চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এইচএসসি পরীক্ষা শুরু। গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজ অনলাইন অফলাইন গণসংযোগ। কাল সারা দেশে সর্বাত্মক ডকেট কর্মসূচি ঘোষণা। বগুড়ার বনানীতে বাসের সঙ্গে টাওয়ার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। খুলনায় সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউক্রেনের রাজধানী কিয়েভের হাসপাতাল সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা। চিকিৎসক সহ 41 জন নিহত, আহত 140। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ থেকে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান থেকে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।